নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত একটি উপন্যাস রূপের হাটে বিকিকিনি। তাহলে চলুন শুরু করছি। সতীনাশার থান, যেখানে আলো সেইখানে ছায়া, আলো বিনা ছায়া নেই, ছায়া বিনা আলো নেই। পুণ্যস্থানের আলোক ধাঁধার গভীরে ডুব দাও, ছায়া খোঁজো, পাবে। পুণ্যের প্রবাহ যত জোরালো, ছায়ার ধারাটি ততখানি প্রবল দেখাবে। সমুদ্র মন্থনে আগে অমৃত পরে বিষ উঠেছিল, কিন্তু আগে বিষ পরে অমৃত ওঠার নজির নেই কি? ছায়া থেকে আলোর যাত্রার নজির নেই? অনেক আছে। কুরুক্ষেত্রে এখন আর রক্তের গন্ধ পাবে না, ধর্মের গন্ধ পাবে। অশোক বনে রাবণের পঙ্কিল প্রমথ লীলার স্রোত নিশ্চিহ্ন, তার উপর সীতার আসন বিছানো দেখবে। গৌতম আশ্রমে ইন্দ্রিয়াসক্ত বাসবের ক্ষণ সহচরী ঋষিপত্নীর কলঙ্কের দাগ মুছে গেছে। সেখানে শুধু শুচি শুভ্র পাষাণী অহল্যার সহস্র বছরের তপনিশ্বাস কানের ভেতর বুকে এসে লাগবে। ছায়ার উৎস ধরে আলোয় পৌঁছানোর অনেক নজির আছে এমন। তমস মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমায় আলোয় নিয়ে যাও, আলো থেকে আলোই নয়। সতীনাশার থানও স্থান মাহাত্ম্য পেয়েছে। এই স্থান মাহাত্ম্যের কথা কে কবে কখন প্রথম রটনা করেছিল, কালের পলেস্তারা সরিয়ে তার হদিশ পাওয়া সম্ভব নয়। আর মাহাত্ম্যটায় স্থানীয় লোকের মনের তলায় কিংবদন্তি হয়ে আছে বংশ বংশ ধরে। শুধু স্থানীয় লোক কেন, আশেপাশের গ্রাম শহরগঞ্জের লোকেরাও এই থান প্রসঙ্গে আধা ভয় আধা আবেগ মেশানো এক ধরনের বিশ্বাস লালন করে আসছে। কালের ঘায়ে এখনকার সেই সমৃদ্ধির আস্ত কঙ্কালটাও ঠাওর করা শক্ত এখন। তার অনেক নিশ্চিহ্ন আর অনেক ভেঙে চুরে কঙ্কালের হাড়ের মতোই ছড়িয়ে আছে এখানে সেখানে। সেই হাড় কুড়িয়ে পুরাতত্ত্ববিদরা সমৃদ্ধির রূপটা দেখতে চেষ্টা করছে এখন। এখানে এলে দুই একজন অতি বৃদ্ধের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। নতুন কালের গাছে তারা পতনোন্মুখ শুকনো পাতার মতো ঝুলছে এখনও। ওই পোড়া কুড়েগুলো অমন ঘেরাও করে রাখা হয়েছে কেন গো? ওখানে অত ফুলই বা কেন? ও কোন জায়গা? থানের নিগ্রহ কোপের ভয়ে মনে মনে পোড়াম সেরে বুড়ো জবাব দেবে, জায়গা নয় গো বাবু মশাইরা, ওটি থান, সতীনাশার থান। কথা বলার রসদ জোগাতে পারলে ওই থানের গল্প সেই বলবে। ওই বয়সী যে কটি বৃদ্ধের সঙ্গে দেখা হবে সবাই 19-20, সে একই কাহিনী পুষছে বুকের মধ্যে। কিন্তু শহরে তৎপরতার যুগে দুধের থেকে ক্ষীরটুকু শুধু পান করার রীতি। কাহিনী শোনার অত ধৈর্য না থাকাই স্বাভাবিক। গল্প থাক, গল্প তো আছেই। ওটি যে থান তা বুঝলে কেমন করে? ওটি থান হলো কেমন করে? অর্থাৎ গল্পের শেষটা বলো শুধু। থান মাহাত্ম্যের বিশ্বাসটা তোমাদের মনে এলো কেমন করে তাই বলো। কাল জড়ায় জবুথবু বুড়ো সংক্ষিপ্তসার মানে না, রিপোর্টিং জানে না। তোমাদের শহরে তাড়ায় তারা হকচকিয়ে যাওয়াই স্বাভাবিক। ফলে আবোল তাবোল উক্তি শুনতে হবে কিছু, কিন্তু তারই মধ্যে দু একটা কথা কানের ভেতর দিয়ে বুকের মধ্যে চমক লাগাবে। কান খাড়া হবে তোমাদের। চমকই তো চাইছো। থানের কথা আবার বলে কে দেবে গো বাবু মশাইরা? থানের কথা থানের বাতাসে ফেরে। থানের অধিষ্ঠাত্রী থানের মর্ম বুঝিয়ে দেন। অধিষ্ঠাতা নয়, অধিষ্ঠাত্রী। অধিষ্ঠাত্রীটি কে? নাম ধরতে আছে কি? পোড়া বটের ফাঁকেও তো সন্ধ্যার ছায়া নামেনি এখনো। দিন মানে তার নাম নিতে দোষ নেই। নির্ভয়ে নাম নিলে পুণ্যি হয় বরং। সেই অধিষ্ঠাত্রীর নামও একটা ছিল বই কি, মেয়ের নাম। সেই নাম সাহা গো বাবু মশাইরা, সাহা। সাহা? সাহা তো আগুন, অগ্নির সহচরী। আগুনের মিতা সাহা। সাহা বিনা আগুনের দাহিকা শক্তি নেই। সপ্ত ঋষি মিলে একবার অগ্নিযজ্ঞ করেছিলেন, কিন্তু অগ্নি ঠাকুর যজ্ঞ গ্রহণ করবেন কি? 7 ঋষি পত্নী দেখে নিজেই তখন বাসনার আগুনে চন্মনিয়ে জ্বলছেন। দিব্যাঙ্গনা ঋষিপত্নীরা রাহাতের মোয়া নন। কাজে মনের দুঃখে বনে গমন করতে হয়েছিল কামার্ত অগ্নি ঠাকুরকে। তাহা তখন 6 বার 6 ঋষিপত্নীর রূপ ধরে অগ্নিদেবের সঙ্গে মিলিত হয়েছিলেন।
মনের আনন্দে অগ্নি ঠাকুর ৬ বার ৬ ঋষি পত্নী রূপিণী সাহার সঙ্গে বিহারে মত্ত, কিন্তু গণ্ডগোল হয়ে গেল ৭ বারের বার। বশিষ্ঠের দামিনী বরণী অরুন্ধতীর তপপ্রবাহে সাহা তার রূপটি ধারণ করে উঠতে পারেননি। না পারার ফলে ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল, কারণ অন্য ঋষিরা নিজের নিজের পত্নীদের সন্দেহ করেছিলেন। আসল ব্যাপার প্রকাশ হতে সাহার দাবি বোঝা গিয়েছিল। আগুনের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে থাকতে চান তিনি। স্কন্দদেবের বরের দাবি তার মিটেছে। সাহা উচ্চারণ ভিন্ন, অগ্নি কোনো হোমীয় দ্রব্য গ্রহণে অপারক। সেই সাহা নয় গো বাবু মশাইরা, কিন্তু সেই রকমটি। ৬ বার ঋষি পত্নীর মূর্তি দেখেও স্বয়ং অগ্নি ঠাকুর চিনতে পারেননি সাহাকে। এই থানের সাহাও অনেকবার অনেক মূর্তি ধরেছিল, কেউ তাকে চেনেনি। যখন যেমন দেখেছে তখন তেমন ভেবেছে। কিন্তু আসলে এই সাহাও আগুনের মিতিন গো বাবুমশাইরা, অবিচ্ছেদ্য মিতিন। আগুনের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে আছেন। শীতের শেষে এসো, মাঝ বসন্তে এসো, পোড়ো বটের ওধারে বনজোড়া পলাশের আগুন রাগা লঙে মানবকন্যে সাহাকে দেখতে পাবে। দক্ষকন্যা সাহা নয়, পরাণ চাটুর্যের আগুন পানা মেয়ে সাহা। সেই সাহা নয়, সেই রকমটি। এবারে আর কাহিনীর গতি রোধ করা যাবে না। শুধু সার কথাটি শোনার জন্য বুড়োকে আর তাড়া দিতে মন সরবে না তোমাদের। এমনি করেই ওই থান ঘিরে একটা যুগের কথা পরিপুষ্ট হয়ে আছে। গোটা গ্রামটা তিলে তিলে বুড়িয়ে বুড়িয়ে শেষে চোখ বুজেছে, কিন্তু তারও আবার সৎকার হয়নি ভালো করে। এখানে সেখানে হাড়গোড় ছড়িয়ে থাকার মতো সাবেক দিনের কিছু কিছু চিহ্ন জীর্ণ চোখে পড়বে, তবে তাও বেশি দিন আর পড়বে না। প্রকৃতি তার নিয়মের নামাবলী ছড়িয়ে বসেছে একটু একটু করে, নিশ্চিহ্নতার আস্তরণ পড়েছে। কিন্তু এরই মধ্যে ওই কাহিনীর ধারাটি মাটির নিচের ধারার মতো নতুন যুগের তলা দিয়ে শ্রুতির পথ ধরে তত্তরিয়ে বইছে। অসময়ে এলে গা ছমছম করে, চোখে পীড়া দেয়। বাঁশপাতায় ঘেরা এক সারি পোড়ো ঘর, ঘর বলা ভুল হলো, ঘর একটাও নেই। খানিক দূরে দূরে ঘরের একটা উঁচু পাকা ভিত, তার উপর ঘর পোড়া চাল, বাঁশ আর থামের ধ্বংসাবশেষ। একটা নয়, প্রায় ৮-১০টা ঘর পোড়া ভিত এখন। সামনের ভিতের পিছনে মস্ত আধপোড়া বট গাছ একটা। গাছটা বসত এলাকার মধ্যেই ছিল এককালে, এখন তার ঝুড়ি আর শিকড় বাকড় গিয়ে মিশেছে পিছনের ওই বনের গাছগাছড়ার সঙ্গে। তাই দেখেই যেন পলাশ আর শিরীষ গাছগুলোর মুখ ভার। কিন্তু বসন্তের সমাগমে তারা ওই বটের পরোয়া করে না একটুও। বসন্তে এই গোটা থানেরই রূপ আলাদা। কিন্তু বসন্তের কথা থাক, বসন্ত কদিনেরই বা। শিরীষ পলাশের পরে ঘন ফল বন আর নিমবন, আম জাম জামরুল কলা কামরাঙার জঙ্গল। গাছে ফল ধরে, সেই ফল বেশিরভাগই মাটিতে ঝরে। দুরন্ত ছেলেরা দল বেঁধে মাঝে মধ্যে ফলের লোভে বনে হানা দেয় বটে, কিন্তু সামনের দিক দিয়ে ঢোকে না, পিছন দিক দিয়ে আসে। দূর থেকে হাত জোড় করে থানের উদ্দেশ্যে প্রণাম জানায়, অর্থাৎ লোভে পড়ে এসেছি, অপরাধ নিও না গো মা। বেড়ার একধারে খানিকটা জায়গা জুড়ে ছোট বাগানের মতো একটা। প্রথম ভিতকার বরাবর সেই বাগানের সামনেই একটা অশোক গাছ। কিন্তু অসময়ে এলে অমন যে পূর্ণ বৃক্ষ অশোক, আরও শোক থমথমে। আরও ছোট বড় গাছ আছে বাগানে, মাধবীলতা, চাপা, জুই, বেল, ডালিম। অসময়ে তারাও বিরস। দিনের বেলাতেও তখন নেহাত দায়ে না ঠেকলে এই এলাকার ধারে কাছে কেউ আসে না। রাতের বেলায় অনেক দূরের পথিকও নাকি জঙ্গলে শেয়াল বুনো শুকুরের দাঁতাদাঁতি হানাহানি শোনে, নিম পাখির নিম নিম ডাক শোনে, হুতুম পেঁচার হুমো হুমি শোনে। কোনোটাই শুভ নয়। দূরে মরা সরস্বতীর চড়া, সে চড়া ধরে অনেকখানি গেলে শ্মশান, গোয়াল ফেলানির শ্মশান। বিপরীত দিকে অনেক দূরে গঙ্গার কাছাকাছি আর একটা শ্মশান আছে, কিন্তু এদিককার লোকেরাই এই শ্মশানে আসে। যেতে আসতে থানের উদ্দেশ্যে কেউ হাত জুড়ে, কেউ বা মনে মনে প্রণাম জানায়। কিন্তু দায়ে ঠেকে শুধু প্রণাম জানাবার উদ্দেশ্যে দিন দুপুরে এখানে কেউ আসে না। মেয়ে পুরুষ দুই আর্জি নিয়ে আসে। থানের ছাই কপালে মাথায় ঠেকিয়ে মনের বাসনাটি আওড়ে যায়। দ্বৈতার মিলনে সকল বাধা, সকল বিঘ্ন, সকল মুশকিলের আসান এই ছানের ছাই। বাধা বিঘ্ন ছাই হবে, দূর হবে। তো প্রত্যাশা কুটিল হলে, কলুষ হলে ফল হবে না,
ফল বরং বিপরীত হতে পারে তখন। যে স্ত্রী স্বামীর মন পেল না, কোনো প্রাজ্ঞ বৃদ্ধার গোপন পরামর্শে বিশ্বস্ত জনকে সঙ্গে নিয়ে সে হয়তো চুপি চুপি এসে থানের ছায় মাথায় নিয়ে যায়। হতাশ তরুণ প্রেমিকরা গোপনে এসে সাষ্টাঙ্গে প্রাণিপাত করে। এরকম অনেক আসে। যথার্থই ফল কেউ পেয়েছে কিনা তার নজির বা প্রমাণ হাতের নাগালের মধ্যে। অনেক প্রমাণ, অনেক নজির। তার মধ্যে হাতের 5 দুটো গল্প তো স্থানীয় অধিবাসীদের কেউ গড়গড়িয়ে বলে দেবে। শ্রোতা নতুন আগন্তুক হলে বহুবার বলা গল্পের মধ্যেও নতুন উত্তেজনার রসদ পায় তারা, নতুন রোমাঞ্চ দেখা দেয়। পুরুষেরা হারু জোয়ারদারের নজিরটাই অলৌকিক উপকরণে ফুলিয়ে ফাঁপিয়ে জলজান্ত করে তুলতে উদ্দীপনা বোধ করে বেশি। বিবৃতির কোথাও এতটুকু ছাড় হয়ে গেলে আর একজন তক্ষুনি সূত্রে দেবে, সেটা স্মরণ করিয়ে দেবে। পুরনো আখ্যানে নতুন রং চড়লে আপত্তি নেই, কিন্তু ছাড় বরদাস্ত হবে না। থান মাহাত্মের বচন ছাড় পড়লে পাপ। ওলাইচুইটির আধকোষ উত্তরে ব্রাহ্মণপাড়া ছাড়িয়ে জঙ্গল ভরা সেই যে বেড়া দেওয়া বসতির চিহ্ন, সেটাই তো হারু জোয়ারদারের বসতি। শহরে দালালি করে নতুন বড়লোক হয়েছিল ছোকরা, পাখনা গজিয়েছিল, বিলাসে গলা ডুবিয়ে দিয়েছিল। উঠতি বয়স থেকে স্বভাব চরিত্রের মন্দ ছিল, কিন্তু মন্দ ঘরের পরে টান ছিল না ছোকরার। যেখানে পয়সা ছড়ালেই ফুর্তি মেলে সেখানে যেতে মন উঠত না। লোভ শুধু গেরস্থ ঘরের বউ ছিদের উপর। কোথায় কোন মেয়ে, বউ, ভাই, ভাসুর বা দেওয়ারের গলগ্রহ, সেই হদিস ছোকরার নখদর্পণে। সেসব জায়গায় গিয়ে সে টোপ ফেলত, টাকা ছড়াতো। লোভে জম লোভ, এই লোভেই কাল হলো। ছোকরার নজর পাখা মেলে উঁচিয়ে উঠতে লাগলো দিনকে দিন। শহরের এক ডাক সাইটে বড়লোকের বাড়ির অন্দরে চোখ গেল। সেই থেকে আহার নিদ্রাও ঘুচে গেল। হারু জোয়ারদারের ইয়ারবক্সিরা পর্যন্ত সভয়ে সে অন্দর থেকে মন ফেরাতে চেষ্টা করেছে তার, কিন্তু নিয়তির টান ঠেকায় কে? সে অন্দরে ছিল এক সমত্ব বয়সের বাল বিধবা। রূপ কেমন ছিল কেউ জানে না, এ গায়ে স্বচক্ষে আর কে দেখেছে তাকে? তবে মেয়ে ভুলানো হারু জোয়ারদারের নিজেরই ভীমরতি দেখে সেই রূপের জোয়ার কল্পনা করা কি আর কঠিন? কাজেই ওটা ধরেই নাও বাবু তোমরা। ভাই ভাসুরের গলগ্রহ ছিল না সেই মেয়ে। বাপের ঘরে বাস করত, ধর্মকর্ম করত মেয়ে, পূজা আর্চা না করে জল মুখে তুলত না। হারু জোয়ারদার একবার তাকে দেখা অবধি হাতে প্রাণটি নিয়ে কতবার কত ছলে সে বাড়িতে ঢুকেছে ঠিক নেই। দেখেও ছটপটিয়ে মরছে, না দেখেও ছটপটিয়ে মরেছে। শেষে প্রাণ যখন আর বাঁচে না, বন্ধুবান্ধবদের পরামর্শে এই সতীনাশার থানে এসেছিল সংকল্প করে পুজো দিতে। পুজো দিয়েছিল, প্রত্যাশার কথা জানিয়েছিল থানে এসে, সংকল্প আওড়েছিল। তারপর 7টা দিনের মধ্যে সেই পাপ সংকল্পের দণ্ড মিলেছে। এক সকালে দেখা গেছে শ্বাসবদ্ধ হয়ে নিজের ঘরে হারু জোয়ারদার মরে পড়ে আছে। আগের দিন বার সন্ধ্যায় কেউ নাকি খিড়কি দিয়ে ঘোমটা টানা বউ ঢুকতে দেখেছে ওই বাড়িতে। উনি থানের অধিষ্ঠাত্রী ছাড়া আর কে হতে পারেন? ওদিকে প্রাপ দৃষ্টি অঙ্গে লেগেছে বলে মেয়েটাও রেহাই পায়নি। 3 দিন না যেতে ওলাইচণ্ডী টেনে নিয়েছে তাকে। থানের অধিষ্ঠাত্রীর কোপ যেমন, করুণাও তেমনি। তার করুণার প্রসঙ্গে দেবীপুরের সতীনাথ ঘোষালের বিবাহিতা সতী কুলমণি রমণীটির আখ্যান এখানকার পৌরাস তিলকদের মুখে জমে ভালো। ব্রত কথা বলা বা শোনার মতো করে জাগ্রত অধিষ্ঠাত্রীর উদ্দেশ্যে 2 হাত জুড়ে নবাগতা পড়শিনী বা আত্মীয়ার কাছে থান মাহাত্মের গল্প করে তারা। ঘোষালের মদ আর মেয়ে মানুষ নিয়ে কেচ্ছার কথা 5 গায়ের বাতাসে ফিরত, কিন্তু তেমন সতী এসেছিল ঘোষালের ঘরে। কেবল একটা ঝি সঙ্গে করে সতীলক্ষ্মী পালকিতে চেপে ভর সন্ধেবেলায় ওই সতীনাশার থানে এসে হাজির একদিন। পুজো দিয়ে 2 হাত জোর করে বলেছিল, মিনসেটাকে আস্ত হোক শিখিখানা করে হোক আমার কাছে ফিরিয়ে দাও গো মা। না যদি দাও তোমার এই পোড়া দাওয়ায় এই পোড়া কোপাল কুটে সব শেষ করে দিয়ে যাব। এরপর কটা দিন আর শরীরে একদিকে পক্ষাঘাত হয়ে বরাবরকার মতো ঘরের কোণে স্ত্রীর আঁচড়ের তলায় এসে আশ্রয় নিতে হয়েছিল অমন জবরদস্ত লোকটাকে। শুধু কি এই? তারপর পুরুষ ধরে তো ওই ঘোষাল বংশে মেয়েদের রাজত্ব। পুরুষেরা সব ভেড়ার মতো শান্ত ঠান্ডা। এমন গল্প অনেক আছে, প্রমাণ বা নজিরের অভাব নেই। থান বা স্থান মাহাত্ম্য বুদ্ধি বস্তুটার বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে না। বিশ্বাসের আসল উৎস অন্তঃস্থলের বিশ্বাস প্রবণতা। সেই প্রবণতার অভাব সচরাচর দেখা যায় না। তবু প্রমাণ চাই, নজির চাই। সময়ে এসো, প্রমাণ মিলবে।
নজির চোখে মিলবে। অন্ধকারের মতো ওই ভুতুড়ে বনের রং বদলাবে যখন, তখন এসো। গাছের পাতায় পাতায় সবুজের বন্যা নামবে যখন, তখন এসে কান পেতে শুনো। আর কারো আসার পায়ের শব্দ শুনতে পাও কি না দেখবে। বিদায়ী পলাশের সঙ্গে ফিকে সবুজ নতুন শিরীষের কানাকানি হবে যখন, তখন এসে কান পেতে দাঁড়িও আর চোখ মেলে দেখো। ভরা বসন্তে নিম ফল আর অশোকের গন্ধে ভরপুর বাতাস যখন নিজের ভারে মত্ত মদির, তখন এসে ঘ্রাণ নিয়ে দেখো আর কারো গায়ের গন্ধ পাও কি না। অতই কাজ কি, শুধু ওই অঙ্গনাপ্রিয় অশোক গাছটাই কি যথেষ্ট প্রমাণ নয়? বসন্ত সখার পাঁচ পাঁচটি ফুল স্বরের কোন ফুলটি অন্যতম? অশোক নয়? সেই অশোকের পুষ্পিত যৌবন আসে কখন, আসে কেমন করে? শাস্ত্র পড়নি? ষষ্ঠবশালিনী দিব্যাঙ্গনা যুবতীর পায়ের স্পর্শ না পেলে অশোক ফোটে? স্থানের অধিষ্ঠাত্রে শোভাগমন হয় বলেই ফোটে। দূর থেকে ঘন বনের সামনে ফুল ভরা টকটকে অশোক গাছটাকে দেখায় একমাথা ঘন চুল ছাওয়া রমণী ললাটের এক থোপা জলজলে সিঁদুরের মতো। কোজাগরী পূর্ণিমার দিনে সেখানে আরও আসে কেউ। কোথা থেকে আসে তারা একেবারে সঠিক করে বলতে পারবে না কেউ। এসে আলো জেলে ফুল দিয়ে থানের ছায় মাথায় নিয়ে কোথায় চলে যায় আবার, সাধারণ জনমানব তাও ভালো করে জানে না। তারা দল বেঁধে আসে, কাছ থেকে দূর থেকে, অনেক দূর থেকেও নাকি। কোন দল রেলে, কোন দল নৌকায়, কেউ গরুর গাড়িতে, কেউ বা ঘোড়ার গাড়িতে। স্থানীয় লোক যারা দূর থেকে দেখে তারা এদের একটা পরিচয় জানে, শুধু জানেও না, শোনে। তারা বার বনিতা। জায়গার নাম চুনি গ্রাম। স্থানীয় বাসিন্দারা বলে চুনি গা। লক্ষ্য করলে দেখলে গ্রামের একটা তাৎপর্য চোখে পড়তে পারে। শহরের স্টেশন থেকে গ্রামের পথ লাল খোয়া বিছানো, খোয়া কাকর মাটি সবই টকটকে লাল। ভাঙা বাড়িগুলো ছোট ইটগুলির পর্যন্ত সিঁদুরে রং। সেই লাল রাস্তা সোজা গেছে গ্রামের দিকে। দুধারে বন তুলসীর ঘন ঝোপ, ঝোপগুলির উপরেও লালচে ধুলোর আস্তরণ। সবুজ মাঠের ঘাস তুললে দেখা যাবে তলায় লাল মাটি আর মটর কড়াইয়ের মতো লাল কাকর। রাস্তার দুপাশে খানিক দূরে দূরে অতিকায় এক একটা জংলা বট। ওগুলো যেন স্তব্ধতার মন্ত্রী মুখ, কালের প্রহরী এক একটা। ওতেও সবুজের আভা গিয়ে লালচে ছোপ পড়েছে এক ধরনের। এলোমেলোভাবে বটের ঝুড়ি নেমেছে চারপাশে, কোটরে কোটরে প্যাঁচার আস্তানা। গ্রামে ঢুকতে হলে প্রথমেই ঠ্যাঙাড়ে ঢিপি পেরোতে হবে। তখন রেলপথ ছিল না, এটাই ছিল যাতায়াতের একমাত্র সদর রাস্তা। ওই ঢিপিটাও মস্ত একটা বটের নিচে। এই ঠ্যাঙাড়ে ঢিপির গল্প শুনতে বসলে এখনও গায়ে কাটা দেবে। গল্প শোনার পর এখনকার গুমোট গম্ভীর আবহাওয়ায় এসে দাঁড়ালে অতিরঞ্জনের সংশয় মনে জাগবে না, গা ছমছম করবে। অনেক অশীতিপর বৃদ্ধ সেই ঠ্যাঙাড়দের নৃশংসতার এমন সব গল্প ফেঁদে বসবে যা শুনলে মনে হবে চাক্ষুষ অভিজ্ঞতা থেকে বলছে তারা। হঠাৎ এক এক সময় সন্দেহ হবে এদেরই কারো কারো বার্ধক্যজীর্ণ চামড়ার রেখায় রেখায় সেই নৃশংসতার কাহিনী লেখা আছে বুঝি। ভরা পূর্ণিমার রাতেও বটের ছাওয়ায় ওই ঢিপিটা দুর্ভেদ্য অন্ধকারে স্তূপের মতো দেখায়। ঢিপিটার উপর জ্ঞাতসারে এখনও কেউ গিয়ে দাঁড়ায় না। বিশ্বাস, ঢিপির লাল মাটি নররক্তে লাল হয়ে আছে, আর ওটা খুঁড়লে এখনও অনেক করটি কঙ্কালের অবশিষ্ট বেরিয়ে আসবে। তার কিছু দূরে আর একটা বটের নিচে ডাকাতে কালীর থান। ওখানে নাকি রক্তচক্ষু এক মহাকার তান্ত্রিক সব সাধনা করতেন। পঞ্চমুণ্ডির আসনে বসে যোগ সাধনা করতেন তিনি। জনশ্রুতি, অমাবস্যার রাতে ওখানে একাধিক নর বলিও সম্পন্ন হয়েছে। বলি সংগ্রহ করত ঠ্যাঙাড়ে ডাকাতরা। তারা ডাকাতি করতে বেরোতো এই ডাকাতে কালীর স্থান স্পর্শ করে। আরও কিছু দূর এগোলে গায়ের চিহ্ন চোখে পড়বে। পথটা আরও সরু হয়ে গেছে। চারিদিকে বুক সমান আটিশ্বরী গাছ আর বিষকাটারির ঘন জঙ্গলে বেশি দূর চোখ চলে না এখন। কোথাও বেশ বড়সড় বাঁশবন, তার নিচে স্যাঁতস্যাঁতে ছাওয়ায় বাঘ, ভেরেন্ডা, কুকশিমে, ছাগবটির ছোট বড় গাছগুলো অবাধে বেড়ে চলেছে। এরই ফাঁকে ফাঁকে হঠাৎ ধ্বংসস্তূপের মতো সৌধ কঙ্কাল চোখে পড়বে এক একটা। এককালে ওগুলো চক মেলানো দালান ছিল বোঝা যায়। গায়ের মাঝামাঝি বিশাল পুকুর একটা, বহুকালের পুরনো জলাশয়, নাম রাজদিঘি।
এই রাজদিঘি নিয়েও অনেক গল্প আর অনেক কিংবদন্তি শাখায় প্রশাখায় বিস্তৃত হয়ে আছে। দিঘির জলের কাজল কালো রং এখনও। জোয়ান সাঁতারুর দিঘির এমাথা ওমাথা করতে কাল ঘাম জোটে। হিন্দু যুগের কোনো এক বিখ্যাত রাজা নাকি স্বপ্নাদেশে খনন করিয়েছিলেন এই দিঘি। কমলাদেবী পরপর করাত পদার্পণ করেছিলেন নিদ্রিত রাজার ঘরে। ঘুমের মধ্যেই রাজা কথাবার্তা কইতেন তার সঙ্গে। দেবীর কিছু আর্জি ছিল, সেটাই তিনি জানাতে আসতেন রাজার কাছে। রাজা প্রতিশ্রুতি দিতেন, কিন্তু সকাল হলেই আবার ভুলে যেতেন। রাতের স্বপ্ন দিনে মনে থাকতো না। তবু দেবী আসেন, অনুযোগ করেন, অভিযোগ করেন। একদিন ঘুম ঘরে রাজা দেখেন তৃষ্ণার্ত দেবী ফিরে যাচ্ছেন তার প্রাসাদের সম্মুখ দিয়ে। রাজা বারবার আকুল হয়ে ডাকতে লাগলেন তাকে, মা গো, আমি যে তোমার জন্য জল নিয়ে বসে আছি। কমলা ফিরে তাকালেন। রাজা সন্ত্রাসে দেখলেন তৃষ্ণার দাহনে দেবী অঙ্গ জ্বলে যাচ্ছে। তার সেই যাতনা রাজারও বক্ষে এসে স্পর্শ করছে। দেবী ইশারায় ডাকলেন রাজাকে, এসো। রাজা অনুসরণ করলেন। তারপর স্বয়ং দেবী এখানে স্থান নির্দেশ করে দিলেন, বললেন এইখানে। রাজা সেখানেই বসে পড়ে মাটি সরাতে লাগলেন, মাটি খুঁড়তে লাগলেন। যত খোঁড়েন তত বিস্ময়, যত খোঁড়েন তত সোনাদানা মোহর বেরোয়, ঘড়া ঘড়া মোহর। তো সেই সোনাদানা মোহর সব গলে গলে অমৃত হয়ে যাচ্ছে। আর কমলা হাসছেন, তার তৃষ্ণা মিটেছে। এক পা দুপা করে সেই অমৃত সরোবরের মধ্যে প্রবেশ করছেন তিনি। পরদিন রাজার খোঁজে বেরিয়ে সভাসদজন অবাক। রাজা এখানকার সেই জলা জংলার মধ্যে পড়ে অকাতরে ঘুমোচ্ছেন। কখন এসেছেন, কেমন করে এসেছেন, কেউ জানে না। রাজা নাকি তারপর রাজসভার সব কাজ স্থগিত রেখে এই দিঘি খনন করিয়েছিলেন। স্থানীয় লোকের বিশ্বাস দিঘির জলের নিচে ঘড়া ঘড়া মোহর আছে। মুসলমান আক্রমণের সময় সে রাজ মহিষী ময়ূরপঙ্খী নাও সাজিয়ে এই জলে বিহার করেছিলেন, কিন্তু তার আদেশে শতচ্ছিদ্র করা ছিল সে ময়ূরপঙ্খী নাও। মান রক্ষার জন্য রাজমহিষী নাও শুদ্ধ রাজদিঘিতে ডুবে আত্মহত্যা করেছিলেন। এই দিঘির চারিদিকে রাতের গভীরে কখনো সখনো কচি ছেলের কান্না শোনা যায়। অনেক বুড়ো বুড়ি বলে তারা শুনেছে, এখনও নাকি শোনা যায়, কদাচিৎ কখনো। কেউ কেউ বলে দিঘিকে চিরকাল জলবতী করে রাখার জন্য এখানে শিশু তর্পণ করা হয়েছিল। সেই শিশু কাঁদে, কিন্তু আশেপাশের বুড়ো বুড়িরা ঘাড় নাড়বে। তারা বলবে তা নয়, যে শিশু কাঁদে সেই শিশু নয়, সে আর একজন, ওই সতীনাশার থানেরই একজন। সেই চাঁদের হাসি ধোয়া 2 বছরের বাড়বাড়ন্ত শিশু একটি, সেই শিশু কাঁদে। দিঘির পরে কৈবর্তদের নিবাস ছড়িয়ে কাহারপাড়া পেরিয়ে ব্রাহ্মণপাড়া। সেখানেও এক অতি প্রাচীন বটগাছের নিচে আছে একটা থান, ওলাইচণ্ডীর থান। কোজাগরী পূর্ণিমার সন্ধে থেকে 3 দিন মস্ত মেলা বসতো এখানে। আশেপাশের গ্রাম শহরের লোকেরা এই 3টি দিন ভেঙে পড়তো এখানে। এই মেলায় অনেক কেনাবেচা হতো, অনেক রঙ্গরস হতো, অনেক ফুর্তির বান ডাকতো। বুড়ো বুড়িদের সেই মেলার কথা মনে হলে চোখে জল আসে এখনও। একটা বিলুপ্ত স্মৃতি বুকের মধ্যে মমতা দিয়ে বাঁধিয়ে রেখেছে তারা। ব্রাহ্মণপাড়ার শেষ প্রান্তে মজা সরস্বতী। মজা বলাও যায় না এখন, নদীর একটা শুকনো হদিশ মেলে শুধু। কেউ ভাবতেই পারবে না এই সরস্বতীর বুকের উপর দিয়ে বড় বড় বাণিজ্য তরী দেশ বিদেশ চষে এসেছে। মরা সরস্বতীর চড়া ছেড়ে কিছুটা ভিতর দিয়ে এগোলে সতীনাশার থান। তখন থান ছিল না এটা, অতগুলো ভিটেও ছিল না। চারিদিকের ফাঁকার মধ্যে একটা ঘর ছিল মাত্র। সবাই বলতো পরাণ চাটুর্যের ডেরা, গোপনে বলতো গেজেল চাটুর্যের কুড়ে। চাটুর্যকে সমীহ করে চলতো সবাই, ভয় করত, উঁচু নিচু, ধনী দরিদ্র সকলেই। কারণ পরাণ চাটুর্যের সম্বন্ধে অনেক গুজব ছিল গায়ে। তার গাঁজা খাওয়ার গল্প লোকের মুখে মুখে ফিরত। নিরাপদ গোপনে কেউ কেউ রসিকতাও করত। শিবের দুয়ারে নন্দীভৃঙ্গির একজন ছিল নিশ্চয়ই পরাণ চাটুর্যে, সাপভ্রষ্ট হয়ে এই ধরায় এসেছে। কিন্তু আসল ভয়ের হেতু বোধহয় লোকটার এই নির্জন বাস। গ্রামবাসীরা সন্দেহ করত পরাণ চাটুর্যে নিজেই মস্ত একটা ঠ্যাঙাড়ে দলের সর্দার। কেউ বলতো তা নয়, অমাবস্যার গহন আধারে গোয়াল ফেলানির শ্মশানে বিচরণ করে পরাণ চাটুর্যে। কোনো সব দেহ পেলে তার উপর চেপে বসে গাঁজা খায়। এই জন্যই লোকটার অত দুরন্ত সাহস। যেমন রোগা তেমনি ঢ্যাঙা ছিল পরাণ চাটুর্যে। তার মূর্তিটি এখনও মুখে মুখে চোখের সামনে দাঁড় করিয়ে দেবে গায়ের বুড়োরা। পাকানো পাকানো চেহারা, টকটকে ফর্সা ছিল গায়ের রং।
শেষের দিকে তামাটে হয়ে গিয়েছিল, তেমনি নাক, মুখ, চোখ গাজার ধোঁয়ায় চোখ দুটো করমচার মতো টকটকে লাল দেখাতো সবসময়। চোখের শিরা পর্যন্ত আলগা রক্ত রেখার মতো দেখাতো। সে সময়ের কাহিনী, সে সময় সরস্বতীর যৌবন তরঙ্গে টান ধরেছে, চুনি গায়ে সমৃদ্ধির চুনি আভা গেছে। খুব বেশি দিনের কথা নয়, খুব বেশি প্রাচীন কথা নয়। খুঁজলে সেদিনের 2-5 জন শিশু বা বালককে এখনও বার্ধক্যের জরা সরিয়ে টেনে তোলা চলে। কায়েমি ইংরেজ শাসন সেটা। পারিপার্শ্বিক ফরাসি শাসনের হামলাও মাঝে মাঝে সামলাতে হয়। গঙ্গার ধার দিয়ে রেলপথ বসে গেছে, যানবাহন বেড়েছে, লোক চলাচল বেড়েছে, ফলে লোকের নিরাপত্তার বোধও বেড়েছে কিছুটা। ঠ্যাঙ্গারদের উপদ্রব কিছুটা কমেছে। ইংরেজদের নুন খাওয়া দারোগা পুলিশের একচ্ছত্র প্রতিপত্তির যুগ সেটা। জীবনযাত্রা নিরস লাগলে তারা মাঝে মধ্যে গ্রামে এসে হানা দেয়। বাইরের লোকেরা অন্তঃপুরে হানা দেবার মতো গ্রামের মধ্যে একটা সচকিত ভাব দেখা যায় তখন। অভিজাত গ্রামবাসীরা প্রায়ই বাগানের ফল অথবা পুকুরের পাকা মাছ ভেট পাঠায় তাদের কাছে। থানা পুলিশের লোকেরা এই রকম কোনো না কোনো গায়েরই ছেলে। তারা অনেক বাড়ির হাড়ির খবর রাখে। ভালো ভালো জিনিসটি তাদের চোখে গোপন রাখা সহজ নয় খুব। আধা গেরস্ত ঘরে 2-1টা মেয়ে পর্যন্ত নিখোঁজ হয়েছে এই গা থেকে। নিখোঁজ হয়ে তোরা কোথায় গেছে তা কেউ জানে না এমন নয়, জানলেও তা নিয়ে লাফালাফি করবে এমন বুকের পাটা কার? ঘরদোর বাস্তুভিটে দাউ দাউ করে জ্বলে উঠতে কতক্ষণ? তাছাড়া গায়ের মুরব্বী পুরুষদের সঙ্গে রীতিমতো হৃদ্যতা আছে যখন, দারোগা পুলিশের ভয়টা কাকে? ধর্মের ধারার মধ্যে বেশ একটা গোঁজামিল এসে গেছে সে সময়। গায়ের সীমানায় মুসলমান বসতি গড়ে উঠেছিল, 2-1টা মসজিদও উঠেছে। কারণে অকারণে তারা দল বাঁধে, জোট পাকায়। সকলেই তারা হিন্দু ছিল এক সময়, সংস্কারের চাকার তলায় পড়ে মুসলমান হয়েছে। ফলে রাগটা হিন্দুদের উপরেও তাদের সব থেকে বেশি। এদিকে গায়ের মধ্যে ব্রাহ্মণরাও কম প্রতিপত্তিশালী নয়। তাদের ঘরে 12 মাসে 13 পার্বণ লেগে আছে। ব্রাহ্মণ ছাড়াও এধার ওধার আরও অনেক জাত মাথা উঁচিয়ে আছে। এরই মধ্যে আবার বৈষ্ণব, আর বৈষ্ণবের আখড়ার সংখ্যাও কম নয়। গায়ের মধ্যে এক চক্কর ঘুরলে তন্ত্রসাধকও চোখে পড়বে কিছু। কিন্তু এত ভাগাভাগি সত্ত্বেও সহ অবস্থানের সহিষ্ণুতার বড় দরের গোলযোগ কিছু দেখা যেত না। সকলের পালা পার্বণ উৎসবে সকলেরই কৌতূহল এবং আগ্রহ দেখা যেত। এমনকি গায়ের লোকেরা দল বেঁধে মুসলমান পরব পর্যন্ত দেখতে যেত। সকল উৎসবের মধ্যে আনন্দ আহরণটা ছিল মূল লক্ষ্য। তাই মেলাতেও তেমন ভিড়, গাজন চড়কের উৎসবেও তেমনি, আবার বসন্ত পূর্ণিমা আর ঝুলনেও তাই। প্রতিপত্তিটা তখন ধর্মগত মুরব্বিয়ানার উপর নির্ভর করতো না আদৌ। নির্ভর করত ব্যক্তিগত দৌলত আর ঐশ্বর্যের ওপর, নির্ভর করত ব্যক্তিগত শক্তি সামর্থ্যের ওপর, আর নির্ভর করত ব্যক্তিগত পৌরুষের উপর। সেই শক্তি সামর্থ্য, ঐশ্বর্য আর দৌলত ছিল হালদার মশাইয়ের। সে পৌরুষ ছিল নন্দিনীর বাবা মুকুন্দ গোস্বামীর। আর সেই শক্তি সামর্থ্য না, ঐশ্বর্য দৌলত না, অথবা সেই পৌরুষও না, অথচ কিছু একটা ছিল পরাণ চাটুর্যের। 3 জনেই পরিচিত ব্যক্তি গায়ের মধ্যে, 3 জনকে সমীহ করে চলত গায়ের লোক। শক্ত সমর্থ গৌরবন্দ পুরুষ মুকুন্দ গোস্বামী, ব্রাহ্মণ, কিন্তু নিজেকে চালাতেন বৈষ্ণব বলে। কবে থেকে বৈষ্ণব হয়েছেন, দীক্ষিত হয়েছেন কেউ জানে না। ব্রাহ্মণ পাড়ায় বাস করতেন, কিন্তু ব্রাহ্মণেরাও খুব সুনজরে দেখতেন না তাকে। তার বাড়িতে গান বাজনার আড্ডাটা চক্ষুশূল ছিল সকলের। সেই গান বাজনা ছুতো ধরে 5 রকমের লোক আসতো বাড়িতে, অথচ বাড়িতে অমন সমর্থ সুন্দরী মেয়ে। লোক কেন যে অত গোসাইজি বাড়ি বলতে অজ্ঞান, পাড়া প্রতিবেশীরা সেটা ভালো করেই জানে। ফুল আছে, মধু আছে, অথচ মৌমাছি গুনগুনিয়ে আসবে না? খুব আসবে। কিন্তু সামনাসামনি কেউ বিশেষ কিছু বলতো না মুকুন্দ গোস্বামীকে, বলতে সাহস করতো না। তার মতো লোক পাড়ায় একটা বল ভরসা বটে। তাছাড়া হালদার বাড়ির বড় কর্তা স্বয়ং যেখানে গান শুনতে আসেন সপ্তাহের মধ্যে 5-6 দিন, সেখানে কার ঘাড়ে 2টো মাথা যে বলবে কিছু? গোস্বামীর সমবয়সী সূর্যনাথ হালদার, 50-এর কিছু নিচেই হবে বয়স। সমবয়সী হলেও গোস্বামী দাদা ডাকতেন তাকে। গান শুনতে শুনতে পৌর সূর্যনাথ হালদারের সমস্ত সৌর তেজ যেন গলে গলে পড়ত। চোখ বুঝে বিভোর হয়ে গান শুনতেন তিনি। অত বড় দেহটা ভাবের আবেগে বেতের মতো দুলত। নন্দীজির খোঁজ মাঝে মাঝে চোখ মেলে তাকাতেন। সেই তাকানোর অর্থ সকলের জানা, অর্থাৎ তামাক চায়। নন্দিনী তামাক সেজে দিয়ে যেত।
না দিয়ে আর যেতে পারতো না কোথাও। তার সস্নেহ ইঙ্গিতে কাজেই বসে থাকতে হতো। মাঝে মাঝে তাকেও গান গাইতে বলতেন হালদার মশাই। তখন সব থেকে খুশি হতো বোধহয় পরাণ চাটুর্যে। পরাণ চাটুর্যের তখন বয়স বেশি নয়, কিন্তু খোলের হাত পাকা, আর গাঁজায় দম দেবার ব্যাপারেও বেশ একটি সুনাম অর্জন করেছে সেই বয়সেই। পরাণ চাটুর্যে একাই খোল বাজিয়ে নয় আসরের, তার থেকেও পাকা হাত প্রবীণ বাজিয়ে আছে। কিন্তু নন্দিনী গাইতে বসলেই বাজানোর বরাতটা যেন তারই একচেটে, কাউকে বলে দিতেও হবে না। এতক্ষণ যার হাতের চাটিতে খোল জমজমিয়ে উঠেছিল, নিজে থেকেই সে সরে গিয়ে পরাণ চাটুর্যের জন্য জায়গা করে দেবে। সূর্যনাথবাবু হয়তো বাধা দেন এক আধ সময়, তুমি উঠলে কেন হে, বেশ তো বাজাচ্ছিলে, তুমি বাজাও না। জবাবে খোল বাজিয়ে কে বিড়বিড় করে বলতে শোনা যাবে, না পরাণই বাজাক। একমাত্র খোলে যদি তখন নন্দিনীর বাবা বসে থাকেন, তিনিই শুধু ওঠেন না, নয়তো আর সকলেই পরাণ চাটুর্যকে জায়গা করে দেয়। নন্দিনী গাইতে বসলে বিশেষ করে আর একজনও খুশি হয়, সে থানার ছোট দারোগা মহিম তরফদার। নিয়মিত আগন্তুকদের মধ্যে সেও একজন, বয়সে পরাণ চাটুর্যের থেকে বড় কিছু, জবরদস্ত দারোগা হিসেবে নামডাকও আছে। পরাণের সঙ্গে তার পচ্ছন্ন রেশারেশি সকলেই জানে। দারোগারা তখন হর্তাকর্তা বিধাতা, অথচ সেই বিধাতা সদৃশ্য প্রবল প্রতাপ পুরুষও পরাণের মতো মানুষকে দু চারটে রুলের ঘায়ে সজুত করে দেয় না কেন, সেটাও অনেকের বিস্ময়। সে বিস্ময়ের ফলেও পরাণ চাটুর্যকে তেমন ঘাটাতে সাহস করে না কেউ। আর মুকুন্দ গোস্বামীর পিছনে লাগা, গায়ের ডাক সাইটে পুরুষগুলোকে অবলীলাক্রমে বাড়ির খোয়ারে এনে ঢোকাতে পারে যে পুরুষ, তাকে শত হাত দুকে প্রণাম। ভরা শীতেও গায়ে কেউ জামা দেখেনি মুকুন্দ গোস্বামীর। গরমে মোটা কাপড়ের উপর একটা পাতলা চাদর জড়াতেন গায়ে, শীতে মোটা চাদর একখানা। মাইলের পর মাইল খড়ম ঠকঠকিয়ে চলতেন। তার খড়মের শব্দ আর গায়ের গুনগুন ভিন গায়ের লোকরাও চিনত। নন্দিনীর গানের সুনাম যত না ছিল, তার থেকে অনেক বেশি ছিল রূপের খ্যাতি। কিন্তু আসরে যারা আসত, তারা তার গানের সঙ্গে রূপের এক অরূপ যোগের মহিমায় অভিভূত হয়ে থাকত। চোখ বুজে হেলে দুলে নন্দিনী গাইত, নবীন কিশোরী মেঘের বিজুরি চমকে চলিয়া গেল। পরাণ চাটুর্যে হাঁটু মুড়ে খোলের উপর চেপে বসতে চাইতো যেন। আহা আহা রব উঠত চারিদিক থেকে। সূর্য হালদার দুলতে দুলতে স্তব্ধ হয়ে যেতেন। মহিম দারোগার দুই চোখে তৃষ্ণার যাতনা ফুটে উঠত। তোমারই জিনিয়া লব আপন হৃদয়ে থব, নতুবা হইব তোমার দাসী। এই দাসীটির জোর কোথায় স্বয়ং দাসী তা জানত যেন। নন্দিনী জানত। কখনো এমনি এক একটা আখরের মুখে চোখ মেলে তাকাতো সে, পরাণের সঙ্গে চোখাচোখি হয়ে যেত। দুই এক লহমার চাহনিতে পরামের বাজনার উদ্দামে যেন পক্ষাঘাত ধরিয়ে দিতে চাইত। কিন্তু আরও বহু চোরা চোখ তাকে ছেকে আছে দেখে আবারও চোখ বুঝত সে। সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া, যে করে পরের প্রেম, যে পরের প্রেম করে গো। সঙ্গীত রসিকদের গালে যেন চড় পড়তো একটা করে। রূপ অনেক মেয়ের আছে, গানও অনেক মেয়ে গায়, এক একজনের মধ্যে এক দুই জয়ের যোগটাই বেশি দেখা যায়। রূপ যার আছে সে রূপ নিয়ে অন্তঃপুরেই থাকে। গান যে মেয়ে গায় সে বড়জোর ঠাকুর ঘরে বসে রাম কীর্তন করে একটা। কিন্তু চুনিগ্রামের মতো এরকম আশার অনুষ্ঠানের নজির আর কোথাও ছিল না। ফলে ভিনঘা থেকেও অনেক গানের ভক্ত আসত। সকলের জন্যই মুকুন্দ গোস্বামীর ঘর খোলা। রূপের সঙ্গে রটনা মিশলে লোকের কৌতূহল জোরালো হয় অনেক বেশি। নন্দিনীকে নিয়ে গৃহস্থ বৌঝিদের মধ্যে রটনা কম হতো না। অনেক সময়ই বাপের সঙ্গে পথে ঘাটে দেখা যেত তাকে। মুকুন্দ গোস্বামী নানা জায়গায় ঘুরে বেড়াতেন। মেয়েকে একা বাড়ি ফেলে রেখে দূরে কোথাও যেতেন না বড়। যেখানে যেতেন মেয়েকে সঙ্গে নিয়ে যেতেন। এরও কারণ আবিষ্কার করতে বেগ পেতে হতো না কারো। ভদ্রলোক গান আর আসন নিয়ে যতই মেতে থাকুন নির্বোধ নন। যে খাল কেটে বসে আছেন দু একটা কুমির যে এসে যেতে পারে, সেই জ্ঞান তার আছে। ব্রাহ্মণের ঘরে 17-18 বছরের অমন রূপসী মেয়ে অবিবাহিতা থাকলে গ্রাম শুদ্ধ ঢিঢি পড়ে যেত। অন্যান্য ব্রাহ্মণেরা একঘরে করত তাকে। কিন্তু মুকুন্দ গোস্বামী জোরের প্রসঙ্গ আগেই বলা হয়েছে। তার উপর লোকটার প্রকৃতিও অদ্ভুত ধরনের। কেউ কিছু বলতে এলে হেসে বলবেন, তিনি ব্রাহ্মণ নন। কোন বৈষ্ণবের সঙ্গে মেয়েকে জুড়ে দেবার কথা উঠলে বলবেন, সেই আশাতেই তো ফাঁদ পেতে বসে আছি, এক আধরা রত্ন যদি ছেঁকে তুলতে পারি।
কিন্তু কোন ঝিনুকে মুখ তো দেখিনি, শুধু বাঁদরেরাই আসছে। এসব কথা গোপন থাকে না। যারা আসে তাদের অনেকেরই মুখ ভার হয়। শুধু সূর্য হালদার মশাই হাসেন খুব, বলেন, তুমি ঠিক কথা বলছো হে, বড় খাঁটি কথাটি বলেছ। যেদিকে তাকায় গন্ডা গন্ডা বাঁদর। কিন্তু লোকের মুখেও চাপা থাকে না তা বলে। এমন এক অসম্ভব কাণ্ডর কিছু না কিছু হদিশ তারা খুঁজে বার করবেই, একটা না একটা সামঞ্জস্য আবিষ্কার করবেই। কেউ বলে বিয়ে নন্দিনীর অনেক কালই হয়ে গেছে, দূরের শহরে মাসির বাড়িতে মানুষ জন্ম থেকে। গায়ের লোকেরা তাকে দেখছে মাত্র 5-6 বছর। কাজেই রটনার ফাঁকগুলো ঢেকে দেওয়া অনেক সহজ। মাসি নাকি গৌরীদান করেছিলেন নন্দিনীকে এক ঘাটের বুড়োর কাছে। বুড়ো মরেছে, মেয়ের আবার বিয়ে দেওয়ার ফিকিরে মাসির সঙ্গে ঝগড়া করে বাপ মেয়ে নিয়ে এসেছে। এখন নিজের ছেলেদের সামলে সুমলে রাখা দায়। কারো বা ধারণা শ্বশুরঘরে ঠাঁই মেলেনি নন্দিনীর। ওই 12 বছরের মেয়ের উপর চোখ ছিল অনেকের। দুষ্ট লোকের চক্রান্তে পড়ে মেয়েটা নিখোঁজ হয়েছিল 3-4 দিন। শেষে অজ্ঞান অবস্থায় তাকে ত্রিবেণীর চড়ায় পাওয়া যায় একদিন। বাপ খবর পেয়ে মেয়ে নিয়ে আসে। কারো কারো আবিষ্কার আরও সরস। বিয়ে থা নন্দিনীর হয়নি মোটে, হবেও না বাপ বেঁচে থাকতে। কত দূর দূর জায়গা থেকে আসর বসানোর আমন্ত্রণ আসে গোস্বামীর কাছে। সেই সব আসর থেকে গোস্বামী কি শুধু হাতে ফেরেন নাকি? নোটের তাড়া নিয়ে ফেরেন। তারা বলে, এত আদর কেন গোস্বামীর, ঘন ঘন এত ডাকই বা আসে কেন চারদিক থেকে? আদর ওই মেয়ের জন্য, ডাক আসে নন্দিনীর জন্য। মেয়ে না থাকলে বাপের পসারে চড়া পড়বে 2 দিনের মধ্যে। কেউ ডাকবে না, কেউ খোঁজও করবে না। পসার নয় তো কি? তোমার আমার জানার বাইরে অজানা থাকতে নেই কিছু, গোপন থাকতে নেই। তারা কি আর ঢেড়া দিয়ে পসারের কথা প্রচার করে বেড়াবে? ওটা ধরে নিতে হয়, বুঝে নিতে হয়। এই ধরে নেওয়া বুঝে নেওয়া নন্দিনী খুব ভালো করেই জানে। মেয়েটা বাইরে গম্ভীর, কিন্তু ভেতরে ভেতরে নিজের আনন্দে নিজে ভরপুর। কোনো কথা কানে এলে জোড়া ভুরু কুঁচকে নিজের সঙ্গে একটা বোঝাপড়া করে নেয়। সাহস ও দুর্জয় হাতের কাছে পেলে স্থির গম্ভীর মুখে যে কোনো রটনাকারিণীকে 5 কথা শুনিয়ে দিয়ে আসতে পারে। এমনিতে মুখরা নয়, বরং স্বল্পভাষিণী। কিন্তু মুখ একবার খুললে সে মুখের ধারও বড় কম নয়। আবার রাগ চলে গেলে ঘরে বসে এক এক সময় নিজের মনেই হেসে সারা হয় সে। ভ্রু কুঁচকে ভাবে, সত্যি বাবার ইচ্ছেটা কি? কোনো চিন্তা ভাবনা নেই, তোড়জোড় নেই, চেষ্টা চরিত্র নেই। এভাবে কোন রাজপুত্র জামাই আসবে তার মেয়েকে নিতে? 8 বছর বয়সে এক ঘাটের মরার সঙ্গে মাসি বিয়ে দিতে চেষ্টা করেছিল, এটাও ঠিক। 12 বছরে 2জন ছোকরা সাঁঝের আঁধারে তাকে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে গিয়েছিল, তাও ঠিক। কিন্তু অজ্ঞান নন্দিনী হয়নি, অজ্ঞান বোধ হয় তারাই হয়েছিল। তাতে করে দুজনেরই গায়ের মাংস ছেড়ে এনেছিল নন্দিনী। রক্তে চান করে উঠেছিল তারা। আর নন্দিনীর সমস্ত মুখ রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। মানুষের রক্তের এমন স্বাদ হয় নন্দিনী জানত না। 7 দিন মুখে ভাত রোচেনি তার। এরপর বাপকে ডেকে মাসি বিদেয় করেছেন বঞ্চিকে, আর নিজের কাছে রাখতে সাহস করেননি। কোনো এক জ্যোতিষী নাকি গণনা করে বলেছেন, এ মেয়ের উপর দিয়ে অনেক দুর্যোগ, অনেক ঝড়ঝাপটা যাবে। অতএব এই মেয়ে রেখে নিমিত্তের ভাগী কে হবে? পাড়াপড়শিনীদের শেষের সংশয়ও ভিত্তিহীন নয় একেবারে। আসরের আমন্ত্রণ এলে বাবা ওকেও সঙ্গে করে নিয়ে যায় বই কি। শুধু নিয়ে যায় না, তাকেও গান গাইতে হয়। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। বাবা তার সত্যিকারের গুণী, কিন্তু গুণের কদর কজন করতে পারে, ফলে আগ্রহটা ওর প্রতি বেশি দেখা যায় সকলের। নন্দিনী সেটা বেশ উপলব্ধি করতে পারে। এর সবটাই যে শুধু গানের দরুন নয়, তাও বেশ ভালো করে জানে। কিন্তু বাবাকে তা বলে কারো কাছ থেকে টাকা নিতে দেখেনি কখনো। কুরটনা যারা করে, বাবার ভিতরটি যদি তারা ভালোভাবে জানতো, তারা পা ছেড়ে আর তাহলে নড়তে চাইতো না। কিন্তু সত্যি বাবা ওকে নিয়ে কি করবেন শেষ পর্যন্ত? এদিক থেকে তার ঘুম ভেঙেছে বলেও মনে হয় না। যারা আসে এখানে তাদের মুখগুলো এক এক সময় চোখের উপর ভাসে নন্দিনীর, কিন্তু কোনো একটা মুখও মনের তলায় উকিঝুঁকি দেয় না। দিলেও একটা গ্লানি, একটা বৃতৃষ্ণা অনুভব করে। ছোট দারোগা মহিম তরফদারের মুখখানা যেন শেয়ালের মুখ। কেন যে আসতে দেয় বাবা, তার চাউনিতে পর্যন্ত কীরকম একটা অসুচি ভাব। চোখাচোখি হলে গা ঘিন ঘিন করে। ঘরে বউ আছে, বাচ্চা ছেলেও আছে একটা শুনেছে, তবু লেওপ দেখো, লোভের মুখে আগুন। লোকটা সুবিধের নয় একটুও।
নন্দিনী মুখ দেখেই বলে, ফাঁক পেলে ঠিক থাবা বসাতো। দারোগার অসাধ্য কর্ম কি আছে? পারে না বোধহয় সূর্যি জ্যাঠার ভয়ে। সূর্যি জ্যাঠা ওকে কম টাকা খাওয়ায় না নিশ্চয়ই। সূর্যি জ্যাঠা ভালোই বাসে নন্দীকে, খুব ভালোবাসে। নন্দিনীর সমস্ত মুখে চাপা কৌতুক টসটসিয়ে ওঠে। গান শুনে সূর্যি জ্যাঠা যেভাবে বিভোর হয়ে যায়, ওকে সামনে বসিয়ে গায়ে পিঠে হাত বুলিয়ে দেয়, সে হাতের মাংস খুপলে তুলতে ইচ্ছে করে নন্দিনীর এক একদিন। হাত মুচড়ে ভেঙে দিতে ইচ্ছে করে। একে বাপের বয়সী, তাই ঘরে অমন সতীসাধ্যী বউ। একটু যদি পাপের ভয় থাকতো, পুরুষ জাতটা লোভে লোভেই গেল। আর একটা মুখও চোখে ভাসে, আর সেটাও বিরক্তির কারণ। নন্দিনী পরাণ চাটুর্যে বলে না, মনে মনে বলে গেঞ্জিল চাটুর্যে। বাজায় ভালো বলেই অত আশকারা। আর ছোট দারোগা যে এ পর্যন্ত কোনো রকম বাড়াবাড়ি করেনি, তাও খানিকটা ওই গেজেলের ভয়েই বোধ হয়। ভয় কেন সেটা অবশ্য নন্দিনীও ভালো করে জানে না, তবু সেই রকমই মনে হয় তার। দুজনের মধ্যে একটা গোপন রেষারেষির আভাস পায় সে। সেটা যে কারণে, সে সম্বন্ধে নন্দিনীর একটুকুও সংশয় নেই। আর লোকটার দুর্জয় সাহস তো নিজের চোখে অনেকদিন দেখেছে। আড়ালে আবডালে পরাণ চাটুর্যে কথা বলার সুযোগ খোঁজে সব সময়। সরে যেতে চাইলে হাত ধরে আটকে রাখে পর্যন্ত। একবার নিজের হাত শুদ্ধ ওর হাতটা দরজায় খিলেনে ঢুকিয়ে দিয়ে দরজা টেনে দিয়েছিল। নিজের হাতেও অবশ্য লেগেছিল একটু, কিন্তু ওই গেজেলের হাত থেদিলে গিয়েছিল একবারে। 1 মাস খোল বাজানো বন্ধ ছিল, কিন্তু বেহায়ার লজ্জা যদি থাকতো। মুখের দিকে চেয়ে তারপরও হেসেছে নির্লজ্জের মতো। লোকটা সামনে এসে দাঁড়ালে পর্যন্ত গাঁজার গন্ধ নাকে আসে নন্দিনীর। না, বুকের তলায় লালন করার মতো একটা মুখও উকিঝুঁকি দেয় না। ভুরু কুচকে তবু তেমনই একটি মুখ স্মরণ করতে গিয়ে হেসে ফেলে গুনগুনিয়ে ওঠে নন্দিনী। পরাণ বধূকে স্বপনে দেখিনু বসিয়া শিওর পাশে। কিন্তু পরাণ চাটুর্যের তৃষ্ণার জ্বালা অনুমান করতে পারলে নন্দিনীর গলার গান আসত না। ক্রমশ ধৈর্যচ্যুতি ঘটছে ওদিকে। আভাসী ইঙ্গিতে সেটা উপলব্ধি করতে পারলেও চিন্তার কারণ হয়নি আদৌ। এই ধকল তো 12 বছর বয়স থেকে তাকে প্রতিরোধ করে আসতে হচ্ছে। নন্দিনীর আত্মপ্রত্যয় বেড়েছে বরং, কিন্তু রূপচুরি সিঁদেল চোরই নন্দিনী দেখেছে এ পর্যন্ত, দস্যু দেখেনি। গান সেদিন জমেছিল খুব। খোলটাকে সেদিন অস্ত্রের মতো ব্যবহার করেছিল পরাণ চাটুর্যে। বারবার নন্দিনীকে উস্কে দিচ্ছিল। নিপুণ নিপুণ খোল বাজিয়ে সেটা অনায়াসেই পারে। সেদিন বোধহয় গাজার মাত্রা দম ছাড়িয়েছিল, ফলে বাজনার রেশারেশিতেও মাত্রা গান ছিল না। বারবার যেন একটা বিপাকের মধ্যে ফেলে দিতে চেষ্টা করছিল নন্দিনীকে। ক্ষুদ্র ফণিনীর মতোই নন্দিনী বারবার ছোবল মেরেছে, মেরে মেরে ঘায়েল করেছে শেষ পর্যন্ত। বাহবা বাহবা রবে গানের আসর মাতোয়ারা। গান শেষ হতে পরাণ চাটুর্যে খোল ছেড়ে ধুঁকছিল। তার বুকের মধ্যে ধারালো বিদ্বেষের দৃষ্টি আমূল বিদ্ধ করে নন্দিনী উঠে দাঁড়িয়েছিল। 2 হাত প্রসারিত করে তাকে কাছে আসতে আহ্বান করেছিলেন সূর্য হালদার। একটা জৈব তাড়না উপচে উঠেছিল মহিম তরফদারের চোখে। মুকুন্দ গোস্বামী শুধু চোখ বুজে বসেছিলেন। নন্দিনী আর তিলার্থ সেখানে অবস্থান না করে ধীর গম্ভীর মুখে পাশের ঘরে চলে এসেছিল। খানিক বাদে দোরগড়ায় গলা শোনা গেল, একটু জল দেবে গো, বড় তেষ্টা পেয়েছে। পরাণ চাটুর্যের গলা। এই ছলা কলাও নতুন নয়। নন্দিনী অনেক দিন ভেতর থেকে সাড়া দিয়েছে, কোতলায় বসে খাও গে। মেজাজ বেশি অপ্রসন্ন থাকলে বলেছে, কলসি শুদ্ধ বার করে দিচ্ছি, দড়িও আছে এক গোছ, একেবারে বেঁধে ছেদে সরস্বতীতে ডুবে আশ মিটিয়ে জল খাওগে যাও। অবশ্য জল যে দেয় না কোনো দিন তাও নয়, বেশিরভাগ তিনি দেয়। ঘরে বাতাসা টাসা থাকলে তাও এনে দেয় সঙ্গে। পরাণ চাটুর্যে বাতাসা চিবিয়ে জল খায়। আজ পরাণ চাটুর্যের গলার স্বরটাও ভারী, আর নন্দিনীর মেজাজপত্র খুব নয়। ওর ভিতরের নারী প্রবৃত্তিটাকে স্থূলভাবে সজাগ করে দিয়েছে লোকটা। গলা শোনা মাত্র ঘটি হাতে সদর্বে জল থেকে বেরিয়ে এলো। শুধু জলই। উঠোনে দাঁড়িয়ে নন্দিনী জল ঢালল 2 আঁচলা। সেই জল বেশিরভাগই হাতের ফাঁক দিয়ে গলে পড়ে যাচ্ছে তাও দেখল। পরাণ চাটুর্যে নিজের হাত দুটো মুখের কাছে বটে, চোখ দুটো ওর মুখের উপর। তৃষ্ণা কণ্ঠে নয়, তৃষ্ণা চোখে। চাপা রসে নন্দিনী বলল, জল খাবে তো খাও, নইলে সব জল মাথায় ঢালবো। ফিসফিস করে পরাণ চাটুর্যে বলল, হা কি না আজ সাপ কথা শুনবো, আমাকে বিয়ে করবি কি না ওকা বল।
নন্দিনীও তেমনই অনুচ্চ আক্রোশে জবাব দিল, কেন, গলায় দড়ি জুটবে না আমার? বেশ কষে 2 ছিলিম গাঁজা টানোগে যাও, সর্বতাপ চুড়িয়ে যাবে। হাতে জল ফেলে দিয়ে খপ করে তার একটা হাত চেপে ধরল পরাণ চাটুর্যে। বললে, মায়েরই বলছি নন্দিনী, তোকে পেলে গাঁজা খাও ছেড়ে দেবো আমি। সত্যি করে বলছি, তুই কথা দে। গাঁজার গন্ধ নাকে আসছিল নন্দিনীর। সাহস দেখে সর্বাঙ্গ রিরি করছিল রাগে। আজ গাঁজার মাত্রা ছাড়িয়েছে। নন্দিনী খোল বাজানো দেখেই বুঝেছিল। প্রাণে ভয়ডর থাকে তো হাত ছাড়ো বলছি। কিন্তু ভয়ডর আপাতত আছে বলে মনে হলো না। হাত ধরে নন্দিনীকে দাওয়া থেকে নামিয়ে কাছে টানতে চেষ্টা করলো সে। সঙ্গে সঙ্গে হাতের ঘটিটা কপাল ঘেঁষে মাথার উপর বেজে উঠল ঠক করে। আস্তে নয়, সজোরে। অস্ফুট কাতরোক্তি করে হাত ছেড়ে দিল পরাণ চাটুর্যে। নন্দিনী নিজের ঘরে না ঢুকে ঘটি রেখে আসরের দিকে চলে গেল। জ্বালা জুড়িয়েছে খানিকটা। পরদিন সন্ধ্যায় সকলের আগে এসে উপস্থিত পরাণ চাটুর্যে। রোজই যে আসর বসে তা নয়, আসর বসবে বলেও আসেনি। এসেছে নন্দিনীর বাবা মুকুন্দ গোস্বামীর কাছে। তার সঙ্গে কথা আছে, তার কাছে নিবেদন আছে একটা। মুকুন্দ গোস্বামী নিবেদন শুনলেন। তার আগে নন্দিনী উঠে চলে গেল। গেল না, দরজার ওধারে দাঁড়িয়ে কান পাতল। ফলে নিবেদনটাও সেও শুনল। শুনে গা জ্বলে গেল আরও। সাহস থেকে তাজ্জব। আড়ালে দাঁড়িয়ে 4 আঙুল ভেঙচি কাটল সে। তারপর বাবার গলা কানে আসতে কান পাতল আবার। মুকুন্দ গোস্বামী ভাবলেন খানিক, তারপর বললেন, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আর বিয়ে যখন দিতেই হবে, ছেলেও একটা দরকারই বটে। পরাণ চাটুর্যে নিজেকে যে ছেলে ভাবছে সেটা খুব আনন্দের কথা, খুশির কথা। কিন্তু তার আগে ছোটোখাটো একটা কাজ করে দিতে হবে পরাণ চাটুর্যেকে। আকাশের ওই চাঁদটাকে পেড়ে এনে দিতে হবে তার হাতে। 1 ছিলিম 2 ছিলিম না হোক, 5-7 ছিলিমের পর সেটা শক্ত হবে না পরাণ চাটুর্যের পক্ষে। পরাণ চাটুর্যে নিঃশব্দে উঠে চলে গেছে। তারপর মুখখানা একবার দেখার লোভ হয়েছিল নন্দিনীর, দেখা গেল না। হাসি সামলাতে না পেরে নন্দিনী মুখের শাড়ির আঁচল গুজে মেঝেতে বসে পড়েছিল। বাবারে বাবারে বাবা, বাবাও পারেও। গোড়ার ভণিতা শুনে তো নন্দিনীর ভয় ধরে গিয়েছিল। কিন্তু লোকটাকে সঠিক চিনলে নন্দিনী অত হাসত না। পরদিনই আবার এলো পরাণ চাটুর্যে। এলো দুপুরে। বাড়িতে তখন তার বাবাও নেই। জেনেই এসেছে বোধ হয়। কে এসেছে জানলে দরজা খুলত না। ঘুমের আমেজ চলে এসেছিল একটু। কড়া নাড়ার শব্দ শুনে ভেবেছিল বাবাই হবে, তাই দরজা খুলেছিল। খুলে আর বন্ধ করার অবকাশ হয়নি। ওর মতলব বুঝে লোকটা চট করে ভেতরে সেঁধিয়েছে। নন্দিনীর রাগ যত হচ্ছে তেমনই অসহায় বোধ করছে। নীরস প্রশ্ন করল, সময় কি মনে করে? পরাণ চাটুর্যে 2 চোখে একবার যেন সর্বাঙ্গ লেহন করে নিল তার। বলল, তোর বাবা আমার থেকেও বড় গাঁজাখোর। বিয়ের আগে চাঁদ ধরতে বলে দিলে আমায়। গুরুজনের আপ্তবাক্য। আমি দিনে দুপুরে মাটির চাঁদ ধরতে বেরিয়েছি। চাঁদ তাকে দেখিয়ে ছাড়ব। নন্দিনী গর্জে উঠতে চেষ্টা করল, তুমি ঘর ছেড়ে এক্ষুনি বেরোবে কি না? চোখ দেখাস না। পরাণ চাটুর্যে চোখের গরমে ডরায় না। তুই আমার ঘরে আসবি কিনা বল। এলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো, কথা দিচ্ছি। নন্দিনী ক্রোধে ব্যঙ্গ করে উঠল, শুধু গাঁজা কেন, যে বার বেড়েছে পরাণটাই ছাড়তে হবে। লক্ষ্মী ছেলের মতো এখন উঠবে তো ওঠো, নয়তো পাড়ার লোক ডেকে তোমায় সাহেস্তা করব আমি। কিন্তু সঙ্গে সঙ্গে এক ছটকায় লোকটার বুকের উপর হুমড়ি খেয়ে পড়তে হলো তাকে। ওই রোগা রোগা হাতে এত জোর কল্পনা করেনি। সারাশির মতো হাত দুটো যেন নিঃশেষে গ্রাস করছে তাকে। লোকটার বুকের ওপর তার হাড় পাঁজর সুতো যেন মটমুটিয়ে ভাঙবে এবার। নন্দিনীর এতটুকু বাধা দেবার ক্ষমতা পর্যন্ত নেই। গোটা দেহ অবশ। অস্ফুট শব্দ বার করতে চেষ্টা করলো একটা মুখ দিয়ে, তাও পারা গেল না। হিংস্র আক্রমণে 2 অধর দীর্ণ বিদীর্ণ হবার উপক্রম। সর্বাঙ্গে কী যেন একটা আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে নন্দিনীর। প্রলয় আলোড়ন একটা। দেহ অবশ হয়ে আসছে আরও। সমর্পণ ছাড়া গতি নেই আর, শান্তি নেই। আপনা থেকেই 2 চোখ বুজে আসতে চাইছে। খটখট খড়মের আওয়াজ বাইরে। বিদ্যুৎস্পৃষ্টের মতো সজাগ হলো নন্দিনী। কাল ঘুমে পেয়েছিল তাকে। হঠাৎই সেই ঘুম ভাঙল যেন। আচমকা এক ঝটকায় হাত 3 দূরে ছিটকে পড়ল লোকটা। ত্রস্ত বেশবাস ঠিক না করে দৌড়ে বাইরে গিয়ে দাঁড়ালো নন্দিনী।
অস্ফুট আর্তনাদ করে উঠল, বাবা! মুকুন্দ গোস্বামী বিমূঢ়, হতভম্ব। তার সঙ্গে পাড়ার আরও দুটি লোক উঠোনে বেড়া বাঁধতে সাহায্য করার জন্য মুকুন্দ গোস্বামী তাদের ডেকে এনেছিলেন। তাদের একজনের হাতে কাটারি, অন্যজনের হাতে ফালি বাঁশের গোছা। মুকুন্দ গোস্বামী ঘর থেকে পরাণ চাটুর্যকে হিড়হিড় করে টেনে উঠোনে এনে দাঁড় করালেন। তারপর পা থেকে খড়ম খুলে সর্বাঙ্গ দাগড়া দাগড়া করে দিলেন। পরাণ চাটুর্যের গায়ে জোর কম নয়, বাধা দিতে পারত, পালাতেও পারত, কিন্তু কেন কিছুই পারল না সেটাই বিস্ময়। পড়ে পড়ে মার খেল, শুধু অমানসিক মার। অন্য দুজন দেখল চেয়ে চেয়ে। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে নন্দিনীও দেখল। মারতে মারতে নিজেই শ্রান্ত হয়ে পড়লেন মুকুন্দ গোস্বামী। শেষে খড়ম ফেলে ঘাড় ধরে তাকে বার করে দিয়ে শান্ত মুখে উঠোনের বেড়া বাঁধতে বসলেন। বলা বাহুল্য, ব্যাপারটা গোপন থাকল না। পরাণ চাটুর্যের নির্জীবের মতো এমন মারাত্মক মার খেয়েছে চাক্ষুষ দেখলেও বিশ্বাস করা সহজ নয়। এক মুখ থেকে আর এক মুখে, শেষে সারা গায়ে ছড়ালো খবরটা। দলে দলে লোক আসতে লাগলো খবরটা সত্যি মিথ্যে যাচাই করতে। কিন্তু মুকুন্দ গোসাই নির্বাক, আর নন্দিনী একেবারে ঘরের মধ্যে। অতঃপর শুভার্থীজনের সলা পরামর্শ। সূর্য হালদার বললেন, কাজটা খুব ভালো হলো না হে, কোথা দিয়ে কি হয় কে জানে। খুব বেশি মারধর করেছ শুনলাম। আবার বাপ হয়ে ধৃষ্টতা বরদাস্তই বা কী করে করা যায়। উচিত শিক্ষাই দিয়েছ, আর তাহলেও দুর্জন দুর্জনই, একটু সাবধানে থাকা দরকার। কিন্তু তোমার যা গো, তুমি তো ভিটে ছেড়ে নড়বে না। এক কাজ করো, মেয়েটাকেই না হয় দিন কতকের জন্য আমার ওখানে পাঠিয়ে দাও। তার জ্যাঠাইমার কাছে থাকুক, আদরেও থাকবে আর নিশ্চিন্তিও। ওখানে টুটা করতে গেলে টুটি ছিঁড়ে নিয়ে আসতে কতক্ষণ। সূর্য হালদারের হাতে লেঠেল হাঁটছে একদল সবাই জানে। এদের দেখার সুযোগ হয়নি কারো কখনো, তবে কি করে যেন সবাই জানে। ফলে হালদার মশাইয়ের সামান্য ভ্রুকুটির চোটটাও কম নয় এ গায়ে। স্নেহভাজন মুকুন্দ গোস্বামী নিরাপত্তার জন্য 2-4 জন লোককে তার বাড়ির আশেপাশে পাহারায় বসানোর কথাটা একবারও মনে হলো না তার। কেন মনে হলো না হালদার মশাই জানেন। মুকুন্দ গোস্বামী হেসে জবাব দিলেন, দরকার হলে তো আপনি আছেনই, এটুকুই যথেষ্ট, আর কিছু করার দরকার হবে না। হালদার মশাই জোর দিয়ে বললেন, আর না, সে কোনো কাজের কথা নয়। ইজ্জত একবার গেলে আর ফেরে না। আর মেয়েটাকে তুমি আমার বাড়িতেই পাঠিয়ে দাও। ও জ্যাঠাইমা বারবার করে আমাকে বলে দিয়েছে, শুনে পর্যন্ত ছটফট করছে। দেখি। কিন্তু এই দেখার অর্থ যে শুধুই নিষ্ক্রিয় হয়ে বসে থাকা, হালদার মশাই সেটা ভালো করেই জানেন। অবুঝপনা দেখে কিছুটা বিরক্ত আর কিছুটা চিন্তিত মুখে গাত্রোত্থান করলেন। সন্ধে নাগাদ দেখা গেল সরস্বতীর হাত ধরে বেড়াচ্ছেন তিনি। সন্ধ্যা বেরোবার সঙ্গে সঙ্গে মাঠের ভিতর পা চালালেন, সামনে পরাণ চাটুর্যের ভিটে। পরাণ আছো নাকি হে? আমি হালদার জ্যাঠা। পরাণ চাটুর্যে বেরিয়ে এলো, গায়ে একটা চাদর জড়ানো। শুয়েছিলে বুঝি? আবার উঠালুম তোমাকে, চলো ভেতরে গিয়ে বসি। পরাণের আগে আগেই ভিতরে ঢুকে গেলেন তিনি। মেঝেতে মাদুর বেছানো ছিল একটা, তার উপর বসে পড়লেন। তারপর গভীর উদ্বেগে তাকালেন তার দিকে। হ্যাঁ, কী ব্যাপারে এমন মারটা খেলে কেন? ইস, কপালটা পর্যন্ত ফুলে আছে। জ্বর টর হয়নি তো? দেখি। দেখা হলো না। পরাণের অসহিষ্ণু মূর্তির দিকে চেয়ে হাত গুটিয়ে নিলেন। বসো, তুমি বসো, তোমার জ্যাঠাইমা সেই কাল থেকে ঠেলছে। ছেলেটাকে আধমরা করেছে শুনেছি। দেখো সে একবার কি হলো। ছেলেবেলা থেকে দেখছে, মায়া মমতা যাবে কোথায়? তা কি করছিলে তুমি? ভালোবেসে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলে, এই তো, এর বেশি তো কিছু নয়। তা বলে এমন আসুরিক মারের কথা তো শুনিনি কখনো। মেয়েটাকে তো তুই একটা না একটা ছেলের সঙ্গে বিয়ে দিবি নাকি? আরও কিছুক্ষণ বসতেন হয়তো, বসতে আপত্তি ছিল না, কিন্তু গাঁজাখোরের পাথরের মতো মুখে চোখ দুটো যেভাবে জ্বলছে, আর বেশিক্ষণ অবস্থান সমীচীন বোধ করলেন না তিনি। ওদিকে ছোট দারোগা মহিম তরফদার হন্তদন্ত হয়ে এসে উপস্থিত মুকুন্দ গোস্বামীর কাছে। খবর শোনার জন্য নয়, বেশ ফাঁপানো খবরটা কানে গেছে তার। গোসাইয়ের কাছে আবেদন, তিনি ছোট্ট একটা নালিশ করলেই লোকটাকে বাকি জীবনের মতো সজুত করে দেবার ব্যবস্থা অনায়াসে হতে পারে। পরের কেস তারাই সাজাবে, গোড়ায় নালিশ একটা দরকার। অবশ্য নালিশ ছাড়াও লোকটাকে ঠান্ডা করে দেওয়া যেতে পারে, তবে নালিশ একটা পেলে আরও জোরদার হয়। প্রথমে 6 মাস জেলের হাসপাতালে কাটিয়ে তারপর 6 মাস জেলের ঘানি টেনে বেরোবে যখন, তখন পায়ের নিচে আর মাটি পাবে না। মুকুন্দ গোস্বামী চুপচাপ শুনলেন, শুনেও চুপচাপ তামাক টানলেন খানিকক্ষণ। তারপর বললেন,
তোমরা নিজের চরকায় তেল দাও বাবারা, আমি ঝুঁকি আমার সামলাতে পারবো। মহিম তরফদার নেহাতি গায়ের ছেলে বলে দ্বারকা কাকে বলে কেউ টের পেল না এ পর্যন্ত। এই জন্যেই ক্ষেত তার, এই জন্যেই দুঃখ। সবাই খুড়ো জেঠা হয়ে বসে আছে, দারোগার দাপট জানে না। কিন্তু সেটা জানানোর লোভ একেবারে ছাড়তে পারল না মহিম তরফদার। গোস্বামীর অনুপস্থিতিতে এক বিকেলে নন্দিনীকে বোঝাতে বসল, শত্রু নিষ্কণ্টক হওয়াই ভালো। কি হয়েছিল সেদিন নন্দিনী যদি শুধু বলে যায়, ডায়েরিতে সে লিখে নেবে। তারপর চিরকালের মতো লোকটাকে একেবারে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা সেই করবে। নন্দিনী বলল, সে তো খুব ভালো কথা, সেও তাই চায়, কিন্তু বলবে কখন? সে যে অনেক কথা, অনেক ঘটনা। কাল দুপুরে আসবো, এলে তো ভালোই হয়, কিন্তু বাবার যে কি হয়েছে, বাবার জন্যই ভয়। কেন, ভয় কিসের? সেদিন থেকে বাবার প্রতিজ্ঞা, একা কাউকে আমার সঙ্গে কথা কইতে দেখলে খড়মপেটা করে একেবারে খুন করে ফেলে, তারপর জেলে যাবে, ফাঁসি যাবে, খুন করবেই করবে। তা সে ভালো লোকই হোক আর মন্দ লোকই হোক, ভালো কথায় বলতে আসুক আর মন্দ কথায় বলতে আসুক। বাবার আসার সময় হলো, এখন উঠলে ভালো হয়। আশ্চর্য, এত বড় একটা ব্যাপার আস্তে আস্তে মিইয়ে গেল। মুকুন্দ গোস্বামীকে শুধু আরও একটু সম্ভ্রমের চোখে দেখতে লাগলো সকলে। ভয়ের কারণ যে মানুষ, সে আপাতত নির্জীব একেবারে। পরের 6 মাসের মধ্যে ব্রাহ্মণ পাড়ার দিকে পরাণ চাটুর্যকে পা বাড়াতে দেখেনি কেউ। সকলে বলা বলি করছে, পরাণ চাটুর্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মুকুন্দ গোস্বামী, 20 দাঁত উপড়ে দিয়েছে। পরাণ চাটুর্যে এ গায়ে বাস করে কি করে করে না তাও টের পাওয়া যায় না। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।